জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেদিন ভিসির কাছে, এবং সেখানে কিন্তু সেদিন তফসিল ঘোষণা আর হয়নি, এটা কিন্তু গণমাধ্যমে। তো ইউনিভার্সিটির কোনো অ্যাক্ট আমি ভায়োলেট করেছি এমন কোনো প্রমাণ দিতে পারবে না। বাংলাদেশের প্রায় 500-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দিয়েছে প্রকাশ্যে প্রেস রিলিজের মাধ্যমে। এখন টিভিতে প্রতিদিন পাঠাচ্ছি, এখন টিভিতে প্রতিদিন পাঠাচ্ছি। তবে এখন আপনি যদি না আপনি যদি আপনার মত ব্যাখ্যা দেন তাহলে তো হবে না। ছাত্র উপদেষ্টার ঘাড়ে সকল রকমের দোষ চাপিয়ে বিএনপি এই সরকারে যেই পরিমাণে স্টেক নিয়েছে সকল স্টেককে তারা অস্বীকার করতে চায়। তাহলে ছাত্র সংসদ কই? কখন তো ছাত্র দলের নেতারা এই কথা বলেন না। আপনি যখন খুব মানে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেন, বা আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেল থেকে পড়তাম, যখনই রাজনীতির বিষয়ে আমাদের সামান্যতম জ্ঞান শুরু হয়েছে, তখন থেকে আমরা জানি খুলনা বিশ্ববিদ্যালয় একটি রাজনীতিক মুক্ত বিশ্ববিদ্যালয়। কিন্তু আমার ভাই যিনি বসে রয়েছেন জনাব সাদ্দাম, রাজনীতিক মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে রাজনীতি করে তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছেন। আমি বলছি এটি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে এই গত 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা হয়েছে। রাজনীতিক মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে তিনি গোপনে রাজনীতি করে তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছেন। তার পাশেই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেম প্যারালাল অবস্থা হয়েছে। প্রকাশ্যে গণতান্ত্রিক আমি বলি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের আমরাও জানি রাজনীতি মুক্ত ক্যাম্পাস, সেখানে লেখাপড়া করে রাজনীতি না করে কিভাবে শিবিরের একদম দ্বিতীয় স্থানে আজকে আপনি বসলেন, সে উত্তরে আমি জানাবো যে আমরা ছিলাম নুরুল ইসলাম আপনার কাছে ছাত্রদলের সাধারণ সম্পাদক, বলছিলেন যে আপনি রাজনীতি মুক্ত ক্যাম্পাসে পড়ে কিভাবে আজকে ছাত্র শিবিরের মধ্যে একটি বড় সংগঠনের একদম মানে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হলেন। প্রথমত বিষয় হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আমি পড়াকালীন সময় ইউনিভার্সিটির কোনো হলে আমি কখনো থাকিনি। আমার বাড়ি ইউনিভার্সিটি থেকে জাস্ট 4-5 মিনিটের রাস্তা। আমি বাড়ি থেকেই লেখাপড়া করেছি। ইসলামী ছাত্র শিবিরে আমি যখন যোগদান করেছি, বা আমাদের সর্বোচ্চ শপথ যেটাকে আমরা মেম্বার বলি, আমি মেম্বার হয়েছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকতে। তো ফার্স্ট ইয়ার শেষ করেই, তার মানে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি, তখন আমি ইসলামিক ছাত্র শিবিরের অলরেডি সদস্য, এবং আবাসিক এলাকাতে আমার একটা দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালন করতাম। আমি ইউনিভার্সিটি যেতাম, আমার লেখাপড়ার বাইরে ইউনিভার্সিটির সাথে আমার কোনো এঙ্গেজমেন্ট ছিল না। আমি বের হয়ে আসতাম, এমন কোনো প্রমাণ তার কাছে হয়তো নাই বা কারো কাছেই নাই। ইউনিভার্সিটি প্রশাসন থাকলে তো অবশ্যই আমাকে না আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ইউনিভার্সিটির প্রশাসন কখনো আমাকে শোকজও করেনি, অথচ আমি ইউনিভার্সিটিতে ক্লাস করে আমার বাড়িতে যেতাম, বাড়িতে থাকতাম। কোন কমিটিতে ছিলেন, মানে কোন কমিটিগুলোতে আপনি ছিলেন? আমি হচ্ছে মহানগরীর কমিটিতে ছিলাম, থানার দায়িত্ব পালন করেছি আবাসিক এলাকায়। এরপরে ইউনিভার্সিটির লেখাপড়া যখন শেষ হয়েছে, এরপরে আমি হচ্ছে খুলনা মহানগর সভাপতি ছিলাম। এরপরে আমি আরো নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পরপর 2টা ডিগ্রি এখনো পড়াশোনা করছি। আমি কেন্দ্রে যখন দায়িত্ব পালন করেছি, টোটালি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা বা নর্দার্ন ইউনিভার্সিটিতে MBA করা। এই টাইমেই হচ্ছে আমি মূলত মানে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করি এবং খুলনা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করি। এর আগ পর্যন্ত ইউনিভার্সিটির কোনো অ্যাক্ট আমি ভায়োলেট করেছি এমন কোনো প্রমাণ দিতে পারবে না। ইউনিভার্সিটি অ্যাক্টে এই কথা একটা বারের জন্য উল্লেখ নাই যে খুলনা ইউনিভার্সিটিতে পলিটিক্স চলবে না। এখানে সিন্ডিকেট বোর্ডে একটু ক্লিয়ার করি, আপনি বুঝতে পারবেন। সিন্ডিকেট বোর্ডে প্রথম সভায় ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ওইখানে সবাই নির্ধারিত হয় যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে পারবে না কেউ। 18 সালে এসে আরেকটা অধ্যাদেশ সম্ভবত এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে যে খুলনা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে কেউ ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে না। আমি তৎকালীন সময় 18 সালে খুলনা ইউনিভার্সিটির কোনো ছাত্রও ছিলাম না, আমার লেখাপড়া তখন শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে বারবার কিন্তু বলা হচ্ছে, আমরা দেখছি 5 আগস্টের পর ঠিক না গত 1-1.5 মাস ধরে ছাত্রদল বারবার বলছে আপনাদেরকে আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অপ্রকাশ্যে গুপ্ত সংগঠন, মানে মাঝে মাঝে মনে হয় না যে এই তকমাটা কিভাবে কাটানো যাবে? এখন তো মানে বাংলাদেশের ছাত্র শিবির রাজনীতির কোনো বাধা নাই এখন আর কোথাও, এখনো এই কৌশল কেন? এই কথাটা তো কেউ নিচ্ছে না, ছাত্ররা স্বাভাবিকভাবে এটা নিচ্ছে না। আমি বলার চেষ্টা করছি তাদের যে লজিকের কারণে আমাদের গুপ্ত সংগঠন বলে, লজিকটা হচ্ছে যে ছাত্রলীগ থেকে ছাত্র শিবিরে 2-1 জন এসেছে, তার প্রমাণের কথা তারা বলে, যদিও এটা অলরেডি আমরা ব্যাখ্যা দিয়েছি এবং ব্যক্তি ব্যাখ্যা দিয়েছি। এই একই ব্যাখ্যার উপরে ভিত্তি করে আমি যদি বলি অন্তত 10 থেকে 15টা ঘটনা, তাদের তো এমনি কমিটি খুবই কম দেয় সারা দেশে, অনেক কম কমিটি আছে তাদের। এর মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 132টা কমিটি আছে সারা দেশেই। 1 সপ্তাহের মধ্যে আমরা কমিটি দেই, এটা আপনাদের পক্ষে সম্ভব হবে না। বললেন আমরা গত 1 সপ্তাহে বাংলাদেশের প্রায় 500-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দিয়েছে প্রকাশ্যে প্রেস রিলিজের মাধ্যমে। এখন টিভিতে প্রতিদিন পাঠাচ্ছি, এখন টিভিতে প্রতিদিন পাঠাচ্ছি। আপনি জিজ্ঞেস করেন, আমি কথাটা শেষ করি, আপনি ইন্টারফেয়ার আপনার কথা আপনি পরে বলবেন। শুনে জি। তো মানে এইখানে যদি তাদের অ্যালিগেশনটা এইভাবেই হয় যে ছাত্রলীগ থেকে ছাত্র শিবিরে গেলে গুপ্ত সংগঠন, তাহলে ছাত্র দল থেকে মানে ছাত্রলীগ থেকে যখন ছাত্র দলে অনুপ্রবেশ করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় আসছে 13 জনের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জনকে সাসপেন্ড করেছে, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এই নাটোরের ঘটনা,
এই ঘটনাগুলো প্রমাণ করছে তাহলে ছাত্রলীগের মধ্যে ছাত্রদলেরও লোক ছিল, এখন হচ্ছে তারা প্রকাশ পেয়ে কমিটিতে আসছে। এত যাচাই বাছাই করার পরেও তাদের কমিটিতে যদি থেকে যেতে পারে তাহলে কি পরিমাণে ছাত্রলীগের মধ্যে এখনো আছে, তাহলে গুপ্ত সংগঠন আসলে কারা? এখান থেকে তো স্পষ্ট হয় তার সংজ্ঞায়ন অনুযায়ী। আমি বলছি না তারা গুপ্ত সংগঠন, এই সংজ্ঞায়নগুলো বা এই কথাগুলো যখন বলে মানুষের মনে তো এই প্রশ্নগুলো তো আমি যেমন তাকে বললাম যে গুপ্ত সংগঠনের যে তাদের তকমা বের করে, আপনাদেরকে বলা হয় যেমন প্রায় বিভিন্ন অনুষ্ঠানে টেলিভিশনেও আমরা দেখি যে আপনাদেরকে বলা হয় চাচাদের সংগঠন, অছাত্রদের সংগঠন। মানে এটিও কি মনে হয় না যে এই ঠিক মানে ছাত্রদলে তো নেতাকর্মীর অভাব নেই, লক্ষ লক্ষ নেতাকর্মী পুরো বাংলাদেশে রয়েছে, ছাত্ররা রয়েছে, মানে যারা একদম কারেন্ট ছাত্র, মানে তাদেরকে দিয়ে কেন আপনারা দিচ্ছেন না কমিটি? একদম সহজ করে বলি, বাংলাদেশে যে কয়টি ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবির সহ সেই সব কয়টি ছাত্র সংগঠনের শীর্ষ পদে যারা রয়েছে ইনক্লুডিং আমি, কেউ স্বাভাবিকভাবে রেগুলার স্টুডেন্ট নয়, আপনাকে নিশ্চিত করলাম। এবং সেটি জনাব এখানে সাদ্দাম রয়েছেন, ওনাদের সভাপতি জনাব জাহিদ এর আগে যিনি ছিলেন উনি আমার 1 বছরের জুনিয়র ছিলেন, এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রপণ, কেউ তাদের ওই সংগঠনের শীর্ষ নেতৃত্বদের কেউ রেগুলার স্টুডেন্ট নয়। এটা আমি শতভাগভাবে নিশ্চিত করলাম। এর বাইরে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে জনাব সাদ্দাম এখানে ওনার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টে কোথাও নাই দলীয় রাজনীতি বন্ধ থাকবে, এটি খুবই ভুয়া যুক্তি, এটি এক ধরনের প্রতারণা। আমরা স্পষ্টভাবে বলছি যে আপনি খুলনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে সেখানে গোপনে রাজনীতি করে আপনি এখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছেন। এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। এই জন্যই প্রতারণা করা হয়েছে যে খুলনা বিশ্ববিদ্যালয় একটি রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয়ে কেউ রাজনীতি চর্চা করতে পারবে না, রাজনীতি দর্শন চর্চা করতে পারবে না। রাজনীতি করে করিনি তো, আমি তো বললাম। আপনি কোথায় পড়েছেন তাহলে? আমি খুলনা ইউনিভার্সিটিতে রাজনীতি করিনি, না ওইখানে রাজনীতি নাই। না আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অনার্স মাস্টার্স করেছেন ওই সব রাজনীতি করেন নাই? ওই সময় আমি আবাসিক এলাকার দায়িত্বে ছিলাম। আপনি কোথায় আবাসিক এলাকার দায়িত্বে ছিলাম? এটা তো হবে না, কোনো নর্মসই ভায়োলেট করিনি আমি। আর খুলনা ইউনিভার্সিটি অ্যাক্টে 1991 এ কোথাও এই কথা লেখা নাই যে খুলনা ইউনিভার্সিটিতে রাজনীতি বন্ধ থাকবে, এটা সিনেটের সিদ্ধান্ত। তবে ছাত্রদের যদি দাবি পরিপ্রেক্ষিতে না, এটা হবে না। আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয় একটি রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়, এমনকি এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্যারালালি এখন এই আলাপটা হচ্ছে যে এখানে রাজনীতি বন্ধ করতে হবে। এটির উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ছাত্র শিবিরকে প্যাট্রোনাইজ করা, যে প্যাট্রোনাইজের মাধ্যমে জনাব সাদ্দাম সেখান থেকে সাধারণ সম্পাদক হয়েছেন, সেখানে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই প্যারালালি আগাচ্ছে। সেজন্য আমরা মনে করছি যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশ্যই রাজনীতি থাকা উচিত, এবং রাজনীতি বন্ধ হলে সেখানে গুপ্ত রাজনীতি হবে, সেখানে জনাব সাদ্দামের মতো করে যদি ছাত্ররা না চায়, গতকাল তারা এসে প্রধান উপদেষ্টা ছাত্ররা কেন চাইবে এটি আমি সুস্পষ্ট করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে প্রকাশ্যে আমরা ফরম বিতরণ করেছি। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি ঠেকা পড়েছে যে আমাদের ফরম বিতরণে তাদের মাথা ব্যথা হবে? সেখানে আমরা মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের নেতৃবৃন্দরা উস্কে দিয়েছে পুরো ঘটনা। তারপরে আমরা দেখেছি যে আপনাদের ছাত্রদল বা যুবদলের রাসেল, রাকিব, হেলাল, রাজি, নিজাজ, রাহুল, মাসুম নাম এসছে, মানে অস্ত্র সহ, দেশীয় অস্ত্র সহ গিয়েছে। যেখান থেকে তৈরি হয়েছে সেটার তো ব্যাখ্যা দিতে হবে। ফরম যারা নিয়েছে তাদেরকে কারা প্রথমে হামলা করেছে সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি একটু আমাকে ফ্লোর দিলে আমি আরেকটু আরো কিছু কথা বলতে চাই। আমি অনেকক্ষণ ধরে বলি না, ভাইরা বলছেন, আমার শুনতে ভালো লাগছিল। আমি সাথে বলবেন যে বলছিলেন যে মানে তিনি কিন্তু ছাত্র শিবির ইউনিয়ন সবাইকে বলছিলেন এবং অনেকটা গর্ব নিয়ে বলার মতো যে সবার বয়সী বেশি যারা ছাত্র সংগঠন শেষ করেছে বলছিলেন ছাত্র সংগঠন দেখাতে পারবেন না আপনি। আচ্ছা এটা একটু বলবেন। জি আমি অনেকগুলো বিষয় বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমরা মনে করি, বৈষম্য ছাত্রদের মনে করে ভাই যেটি বলেছেন যে বাংলাদেশের কোনো এক্সিস্টিং ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি নিয়মিত ছাত্র নন। আমরা এই পুরো কালচারটাকে একটি খারাপ কালচার বলে বিবেচনা করতে চাই। ছাত্র রাজনীতি করবে যারা নিয়মিত ছাত্র, এখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ালেখা করছে, কলেজে পড়ালেখা করছে, তারা এই যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে যে যারা একটা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক হতে গেলে তাকে এই পরিমাণের সময়, তাকে এই পরিমাণে শ্রম এবং এই পরিমাণে মাদার পার্টির নেতাদের পিছনে দৌড়াইতে হয় যে তার বিশ্ববিদ্যালয়ের যে জীবন 6 বছরের কিংবা 7 বছরের যে পড়ালেখার জীবন, সেটা শেষ হয়ে আরও কয়েক বছর
তাকে ওই কাজে থাকতে হয় এবং তারপরে সে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হতে পারে। এই যে পুরো কালচারটা যেটা আমরা ছাত্রলীগের মধ্যে দেখতাম, ছাত্রদলের সভাপতি তিনি, ছাত্রদলের সেক্রেটারি তিনি নিজে বললেন যে তাদের মধ্যেও আছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ছাত্র শিবিরও আছে নিশ্চয়ই, ছাত্র শিবিরের কথা বললেন। এই পুরো কালচারটাকে আমরা একটা বাজে কালচার মনে করি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কলেজের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে এবং সেই ছাত্র রাজনীতি নিয়মিত যারা ছাত্র আছেন তারা করবে। পরের বিষয়টি আচ্ছা, আমি আরেকটু আসি, যেটি ভাই বলছিলেন যে এই আমরা পুরো দেশ জুড়ে যেটা দেখছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে, ছিনতাই বেড়ে যাচ্ছে, আমরা ধর্ষণের অনেকগুলো ঘটনা দেখলাম এবং এর পরিপ্রেক্ষিতে ভাই যেটি বললেন যে একটি জনগণের সরকার দরকার। এই যে জনগণের সরকার দরকার, এই সরকারটা তাহলে কাদের? কারা 5ই আগস্ট শেখ হাসিনা পতনের আগে ক্যান্টনমেন্টে গিয়েছিল? আমরা গিয়েছিলাম? কোনো ছাত্ররা গিয়েছিল? বৈষম্য ছাত্রদের কোনো সমন্বয় গিয়েছিল? 5ই আগস্ট সন্ধ্যাবেলা কারা বঙ্গভবনে প্রথমে ঢুকেছিল? কারা আমাদেরকে বঙ্গভবন এবং ক্যান্টনমেন্টে নিয়ে যেতে চেয়েছিল? সেখানে বিএনপির কোনো নেতা ছিল না, জামাতের নেতৃবৃন্দ ছিল না, তারা তো তখন ছাত্রদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। এই সরকারটা কাদের? এই সরকার গঠনের সময় বিএনপি সেই টেবিলে ছিল না। এই যে বিএনপি এবং একই সঙ্গে এই সরকারের 3 জন ছাত্র উপদেষ্টার উপরে, 3 জন ছাত্র উপদেষ্টার ঘাড়ে চাপিয়ে, 3 জন ছাত্র উপদেষ্টার ঘাড়ে সকল রকমের দোষ চাপিয়ে বিএনপি এই সরকারে যেই পরিমাণে স্টেক নিয়েছে সকল স্টেককে তারা অস্বীকার করতে চায়। শুধু 3 জন উপদেষ্টা দিয়ে কিংবা 3 জন উপদেষ্টার অধীনে থাকা 4টি কিংবা 5টি মন্ত্রণালয় দিয়ে একটি রাষ্ট্র চলে, একটি সরকার চলে। অন্যান্য অর্গানগুলো ফাংশন হচ্ছে কাদের দ্বারা? অ্যাটর্নি জেনারেল কাদের? আমরা দেখিনি অ্যাটর্নি জেনারেল বিএনপির সাবেক মানবাধিকার সম্পাদক আমরা না, আমি একটু শেষ করি। এই যে এরকম রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিএনপির লোকজন থাকার পরেও বারবার বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে যে 3 জন ছাত্র উপদেষ্টার ঘাড়ে, 3 জন ছাত্র উপদেষ্টার ঘাড়ে সকল রকমের দোষ চাপানো হয় এবং বলা হয় যে এই সরকারটি জনগণের নয়, এই সরকারটি সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। এই সকল কথাবার্তা বিএনপির পক্ষে পরিহার করা খুবই জরুরি। দ্বিতীয় যে ব্যাপারটি বলা হচ্ছে যে এখন একটি জনগণের সরকার দরকার, জনগণের সংসদ দরকার, তাহলে ছাত্র সংসদ কই? কখনো তো ছাত্রদলের নেতারা এই কথা বলেন না। বাংলাদেশের জনগণের জন্য যদি জনগণের সংসদ লাগে, আমি শেষ করি, বাংলাদেশের জনগণের জন্য যদি জনগণের সংসদ লাগে, ছাত্রদের জন্য ছাত্র সংসদের কথা দরকার নাই। একবার আমি শেষ করি, দিচ্ছেন না কেন? আমি জাহাঙ্গীরনগর আমরা তো অবশ্যই বলছি, বারবার বলছি খুব দ্রুত দিতে হবে ছাত্র সংসদ। আমি বলছি দ্রুত দিতে হবে। আমরা এবং সেখানে কিন্তু সেদিন তফসিল ঘোষণা হয়নি, এটা কিন্তু গণমাধ্যমে না না, সেখানে আমরা একটি সংস্কারের জন্য আমরা একটা লিখিত রূপ দিয়েছি। তো এটা তো এটাই প্রমাণ করে না যে আমরা নির্বাচন চাই না, আমরা দিতে পারি না। আমরা সংস্কারের জন্য আমরা লিখিত প্রতিবেদন দিয়েছি। দেশের জাতীয় রাজনীতিতে সংস্কার চলছে তো কেন? 11টি সংস্কার কমিশন হয়েছে, 5টি অলরেডি জমা দিয়েছে, বাকিগুলো জমা দিবে। সংস্কার তো চলছে, সংস্কারের প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ে বেশি দরকার একটু না, সবকিছুতেই দরকার রয়েছে। আমরা সংস্কার দরকার, বিশ্ববিদ্যালয় দরকার নাই। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় আমরাও বলেছি যে ডাকসুর যে নীতিমালা রয়েছে সেই নীতিমালায় কিছু পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা জাতীয় সংসদের মতো না বা একটা দেশের মতো না যে সংসদ অধিবেশন ডাকতে হবে, সব দলের সহমত হতে হবে, বিশাল এক কর্মযজ্ঞ না। একটা ক্যাম্পাসের মানে গঠনতন্ত্র সংস্কার করতে খুব বেশি সময় লাগার কথা না। এটা জাস্ট 2-3টা মিটিং করলেই গতকাল আমরা দেখেছি